সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এন্টারপ্রেনিউর বাংলাদেশ আয়োজিত শি টক্সের আজকের পর্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি বন্যা রয়। শি টক্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা তুলে ধরি একজন নারীর সাহস, স্বপ্ন আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প। হ্যাঁ দর্শক, ঠিক তেমনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন সাহসী নারী উদ্যোক্তা যিনি চাকরির পাশাপাশি শুরু করেছিলেন একটি ছোট্ট জুয়েলারি ব্যবসা। তবে তার দৃঢ় মনোবল, সাহস আর পরিশ্রমের ফলস্বরূপ আজ সেই ব্যবসাটি পরিণত হয়েছে সকলের পরিচিত ফ্যাশন ব্র্যান্ডে। দর্শক, আজকে আমাদের শোয়ের বিশেষ অতিথি খাদিজা আরিফিন। চলুন দর্শক, আর দেরি না করে তার মুখ থেকে শুনি সাহস, সংগ্রাম আর স্বপ্নজয়ের হাতছানির গল্প। খাদিজা আপু, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তিনি শুরু করেছিলেন মাত্র 2500 টাকা পুঁজি নিয়ে। মায়ের মানা, সমাজের বাধা সবকিছুর বিপরীতে দাঁড়িয়ে করোনা তার স্বপ্ন থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। চট্টগ্রাম থেকে ঢাকার পথে হতাশা থেকে সফলতার যাত্রা। তিনি গড়েছেন নিজের ডিজাইন করা দেশীয় পোশাক ব্র্যান্ড আরিফিনস। আজ তিনি শুধু একজন সফল নারী উদ্যোক্তা নন, তিনি কর্মসংস্থানদাতা, অনেক নারীর অনুপ্রেরণা। পুরস্কৃত হয়েছেন বিউটি ইনোভেটরস অ্যাওয়ার্ড, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড, বেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে। ভালোবাসেন স্বপ্ন দেখতে আর স্বপ্নগুলোকে সত্যি করতে। আজকের শি টক্সে আমাদের সাথে আছেন আরিফিনসের প্রতিষ্ঠাতা খাদিজা আরিফিন। শুরুতেই আপনার শৈশব সম্পর্কে জেনে নিব। কেমন ছিল আপনার শৈশবের দিনগুলো? শৈশবের দিনটা আসলে খুব আনন্দময় ছিল। 90 দশকে যারা জন্মগ্রহণ করেছে তাদের শৈশবটা আসলে খুব আনন্দময় ছিল। আমারও তার ব্যতিক্রম না। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা, যদিও আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম, কিন্তু আমার বাবা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মরত হওয়ার কারণে এখানেই আমরা ছিলাম। ঢাকা ক্যান্টনমেন্টে আমি বড় হয়েছি, আমার পড়াশোনা, বেড়ে ওঠা সব এখানে। এবং আমি BAF শাহীন কলেজ ঢাকা থেকে আমি ইন্টার SSC দুটোটাই পাশ করেছি। আচ্ছা, তারপরে তো আপনি পড়াশোনা করেন, শেষ করলেন, তারপরে একটা চাকরিতে ঢুকলেন। তো চাকরির পাশাপাশি ব্যবসা এবং কোনো রকম বিনিয়োগ ছাড়া এই সাহসটা কিভাবে পেলেন? না, আসলে আমি একটু সাহস যে পুরোটা পেয়েছি তা না, সাহসটা আমি পুরোটা পাইনি, এটা মিথ্যা বলে লাভ নেই। আমি সাহস পাইনি বলেই আমি আসলে বিনা বিনিয়োগ, মানে বিনা পুঁজিতে আমি এই কাজটা শুরু করেছিলাম। আমি মেইনলি শুরু করেছিলাম, আমার হাতে খড়ি হয়েছিল মেইনলি রিসেলার হিসেবে। আমি ইন্ডিয়ার জুয়েলারি রিসেলিং করেছিলাম, মানে প্রি অর্ডারে আপনার পণ্যটা এনে দিতাম, মানে আগে আপনারা অর্ডার করতেন, দেন আমি এনে দিতাম, এরকম আর কি। কোনো রিস্ক ছিল না, কোনো কিছু নাই। অর্ডার পেলে আমি অ্যাডভান্স নিতাম, সেই ক্ষেত্রে সেভাবে করে অ্যাডভান্স নেওয়ার পর তারপর আমি প্রোডাক্টগুলো এনে দিতাম। তো এখানে আসলে আমি ভয়ের কিছু আমি দেখি নাই। তো আমি এই জিনিসটা মেইনলি শুরু করেছিলাম দেখার জন্য যে আসলে আমি কতটুকু যেতে পারি, কত দূর আমি এগোতে পারি। এবং আমার বিজনেস সম্পর্কে যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না, সেই ক্ষেত্রে আমি কিছুটা অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যেও এই কাজটা আমি করেছি বলতে পারেন। আর আপনি যে বললেন যে মানে চাকরিরত অবস্থা আমি কেমনে সাহসটা পেলাম, আসলে আমি একটু ছোটোকাল থেকে স্বাধীন চেতা টাইপের মানুষ। আমি মানে কখনোই কেউ আমাকে হুকুম দিবে, কেউ আমাকে বলবে যে এটা করো, ওটা করে, এটা আমি আসলে একটু মেনে নিতে পারতাম না। তো সেখান থেকেই আসলে চিন্তা ভাবনা করেই আমি ভাবলাম যে তাহলে আমি কেন নিজের বস নিজে হচ্ছি না। সেই চিন্তা থেকে আসলে এদিকে মুভ অন করা। বাহ, খুবই সুন্দর। আপু, আপনি তো ডেইলি ওয়্যার, কারচুপি এগুলো নিয়ে কাজ করছেন, তো মেইনলি এগুলোর পিছনে কাজ করার কারণটা কি? প্রথমে আমি একটু বলে নেই, আমার সিগনেচার পণ্য হচ্ছে কারচুপির পণ্য। আমার কারচুপির পণ্যটা আমি আসলে প্রথমে ব্যবসায়িকভাবে আনিনি, আমি ডেইলি ওয়্যার হিসেবে এনেছিলাম। কারচুপির পণ্যটা আমি এনেছিলাম পরে,
কারণ আমি আগে আমি একটু শৌখিন মানুষ, তো আমি করতাম কি কোটিগুলো আমি নিজের জন্যই বানাতাম, নিজে পরতাম। তো বিভিন্ন অকেশনে যেতাম ওগুলো পরে, তো সবাই যখন পছন্দ করেছে, আমার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন পছন্দ করেছে, তারা একটা দুইটা করে অর্ডার করতো। তো এভাবে করে আমি যখন চিন্তা করলাম যে ওরা যখন অর্ডার করছে, আমিও যখন তাদেরকে প্রোভাইড করতে পারছি, তাহলে আমি এটা কেন ব্যবসায়িকভাবে আনছি না, কেন আমি এটা আমার সিগনেচার পণ্যতে পরিণত করছি না। যেহেতু আমি নিজে ডিজাইন করছি, আমি নিজে ডিজাইন করে নিজে কাপড় কিনে নিজের কর্মীকে দিয়ে যেহেতু করাচ্ছি, তাহলে আমি সেটা ব্যবসায়িকভাবে কেন আনবো না। ইউনিক পণ্য হিসেবেও কিন্তু কারচুপির চাহিদা অনেক বেশি, যদিও সেটা লাক্সারি ওয়্যারের পর্যায়ে পড়ে, কিন্তু এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কাজ। তো এই কারণে আমি তো এরপরেই আমি এটা বাজারজাত করি। বাহ, আপু অনেকেই তো ধরেন প্রথমে শুরু করে কিন্তু মাঝ পথে এসে থেমে যায়, তো আপনি কি মনে করেন তারা কেন থেমে যাচ্ছে? আসলে অনেকগুলো কারণ থাকতে পারে। মেইন যে কারণটা হয় সেটা হচ্ছে উইদাউট এক্সপেরিয়েন্সে যখন দেখাদেখি কাজ শুরু করে। যেমন আমি একটা পণ্য নিয়ে ধরেন আমি কারচুপি নিয়েই কাজ করছি, আমি সাকসেস হচ্ছি, সেটা আপনি চিন্তা করলেন যে তাহলে আমিও বোধহয় সাকসেস হব, আপনিও এটা নিয়ে শুরু করলেন, তাহলে কিন্তু হবে না। সর্বপ্রথমে আপনার নিজেকে আগে জানতে হবে, বুঝতে হবে যে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, কোন বিষয়ে আপনার খুব ভালো ধারণা আছে, সেটা নিয়েই আপনি আগাবেন। আপনি যদি দেখাদেখি করে আগান, তাহলে কখনোই আপনি ব্যবসায়িক লাইনে এই প্রতিযোগিতার যুগে আপনি টিকে থাকতে পারবেন না। আর আরেকটা ব্যাপার আছে, মেন্টাল গ্রোথেরও একটা ব্যাপার আছে। কারণটা হচ্ছে একটা ব্যবসা আপনি খুলে বসলেন, আপনার পারিবারিকভাবে আপনি সাপোর্ট পেলেন না, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। তো আপনি যখন পারিবারিক সাপোর্ট পাবেন না, বা যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ি থেকে, তারা কখনো সাপোর্ট পায় না, তারা ভাবে যে ঘরের বউ কেন বাহিরে যাবে, এরকম একটা ব্যাপার থাকে আর কি, সবার ক্ষেত্রে না, আমি বলছি থাকে। তো সেই ক্ষেত্রে সেগুলো যদি ওভারকাম করতে না পারেন, তখন আপনার তো দাঁড়িয়ে যেতেই হবে। হ্যাঁ, তো এখানে আসলে মানে আমাদেরও আসলে বলার কিছু নাই, কারণ আলটিমেটলি আপনার যে প্রবলেম আপনাকেই সলভ করতে হবে। আমি বা অন্য কেউ শুধু আপনাকে পথ দেখিয়ে দিবে, আলটিমেটলি পথটা আপনাকেই অতিক্রম করতে হবে। আচ্ছা আপু, আপনি তো এখন চায়না ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রোডাক্ট আনান, তো এই যে মানে আপনার বিজনেসটা এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে, তো যখন আপনি প্রোডাক্টটা নিয়ে আসেন বা ফেরত দেন কোনো প্রবলেম হলে, তো সেক্ষেত্রে তো আপনার নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, তো কি কি প্রবলেম ফেস করেছিলেন এবং কিভাবে মোকাবেলা করেছিলেন? আমি প্রথমে যে প্রবলেমটা ফেস করেছিলাম, ইন্ডিয়ান জুয়েলারি আনার ক্ষেত্রে আমি একটু বেশি প্রবলেম ফেস করেছিলাম। আমরা ইন্ডিয়ান কম বেশি সবাই জানি যে ইন্ডিয়ান জুয়েলারিগুলো একটু লাক্সারিয়াস জুয়েলারি হয়, এবং ওগুলো নর্মালি অকেশনালি ছাড়া পরাটা মানে কমফোর্টেবল না। তো ওখানে ভারী জুয়েলারি হিসেবে ওখানে কুন্দন থাকে, স্টোন থাকে, পার্ল থাকে, তো ওগুলা কিন্তু আপনার মানে ওগুলো তো অনেক নাজুক জিনিস, ওগুলো যখন আপনি ক্যারি করবেন, যতই ভালোভাবে আপনি র্যাপিং করেন, বাবল পেপার দিয়ে পেঁচান, ওগুলো কিন্তু আপনার একটু থাকেই, দেখা যায় যে এদিকে হুক খুলে গেছে, ওইদিকে একটা স্টোন পড়ে গেছে, থাকেই। আর একটা স্টোন, একটা কুন্দন এভাবে যখন পড়ে যায়, এটা কিন্তু কাস্টমারদের চোখে ডিফেক্ট, যদিও আমাদের চোখে এটা কিছুই না, কিন্তু এটা কিন্তু ডিফেক্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে কিছুই করার থাকে না, যেহেতু এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে এই জিনিসটা মুভ করছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি যে ডিলারদেরকে আমি দেখেছি, কারণ যখন আমি ওপেন করতাম পার্সেলটা, তখন আমি একদম প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করে রাখতাম, তাদেরকে আমি দেখাতাম, এটা মানে আমার নিজের কাছে নিজে ক্লিয়ার থাকার জন্য। হ্যাঁ, তো তাদের কাছে দেখাতাম, তারা করতো কি সাথে সাথে তো আর এভাবে করে এক্সচেঞ্জ করতে পারতো না, কিন্তু এর পরের শিপমেন্টে তারা সেটা রিকভার করে দিত, হয় তারা টাকাটা মাইনাস করে ওইভাবে করে সামঞ্জস্য করতো, অথবা তারা এটার এগেনস্টে আরেকটা জুয়েলারি এক্সচেঞ্জ করতো। আচ্ছা আপু, এই যে আপনি বিদেশ থেকে যে পণ্য আনছেন, তো তাদের সাথে আপনি যোগাযোগটা কিভাবে করতেন? এখানে ডিলার আছে, এবং অবশ্যই সত্যি কথা যেটা, যে করতে 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 আপনি একটা পর্যায়ে নিজেই আপনার একটা ওয়ে তৈরি হয়ে যায়, ওই যে বলে না গাইতে গাইতে গায়েন, অনেকটা সেরকমই। কিন্তু তারা যে একদম অথেন্টিক, তো
তো এইটা কিভাবে বোঝেন, কারণ ওই যে ভুয়া চারদিকে ছড়িয়ে আছে। হ্যাঁ অফ কোর্স, ওই যে বললাম না যে আপনি করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে আপনার এটা তৈরি হয়ে যাবে, তখন ডিলাররাই আপনার কাছে এসে নিজেরাই বলবে যে আমরা এরকম এরকম ডিল করি, দেন আপনি যদি ইন্টারেস্টেড হন আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন। কিংবা যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন, একটা সফলতার পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু তারা আপনাকে স্যাম্পল হিসেবে কিছু পাঠিয়ে দিবে। সেই স্যাম্পলগুলো যদি আপনার ভালো লাগে তখন তাদের সাথে আপনি ডিল করবেন, আর না হলে সেখানে আপনি আদার্স ওয়েতে মুভ করবেন। ওকে আপু, চাকরির তো একটা নিশ্চয়তা থাকে, কিন্তু ব্যবসার তো কোনো নিশ্চয়তা থাকে না। তো জেনে বুঝে অনিশ্চিত পথে হাঁটার মানে কেন হেঁটেছেন? চাকরিতে নিশ্চয়তা থাকে এবং ব্যবসায় নিশ্চয়তা থাকে না, এটা কিন্তু পুরোপুরি ঠিক না। পুরোপুরি ঠিক না বলতে কীরকম, চাকরিতে আপনি যদি মন না বসাতে পারেন আপনার কিন্তু প্রমোশন হবে না। আর আপনি অবশ্যই চাবেন না যে আপনার সঙ্গী সাথী মানে কলিগ যারা আছেন তারা প্রমোটেড হয়ে একটা পজিশনে চলে যাবে, আপনি যখন ডিমোট হয়ে আপনি ওই একই জায়গায় থাকবেন, তখন কিন্তু এটা আরও ডিপ্রেসিং একটা ব্যাপার হয়ে যাবে আপনার ক্ষেত্রে। আর একটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে তো এটা টোটালি ডিফারেন্ট, মানে আপনার মনে যেটা চাচ্ছে না সেটা আপনি ফোর্সফুলি করছেন, সেটাতে আপনি আলটিমেটলি কোনো গেইন করতে পারবেন না। আর ব্যবসার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট কেন, অবশ্যই সেটাতে কোনো আউটকাম আসবে সেটা আপনি আগে থেকে গ্যারান্টি কোনো দিতেই পারবেন না, কিন্তু আপনি যখন হার্ট অ্যান্ড সোল একটা কাজ করতে যাবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার একটা গেইন হওয়া শুরু করবে, সেটা কম আর বেশি। যখন গেইনটা হওয়া শুরু করবে তখনই কিন্তু আপনি ধীরে ধীরে নিজের ভিতর আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন। আত্মবিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে, সেটা আপনি বিজনেসের ক্ষেত্রে বলেন, রিসেলিংয়ের ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে কিন্তু সেম, ধৈর্য এবং আত্মবিশ্বাসটা রাখতে হবে, তাহলে আপনি আলটিমেটলি গেইনটা আশা করি পাবেন। ওকে, তো আপু যেটা ছিলাম আমরা যে চাকরির তো যারা চাকরিজীবী তাদের তো একজন বস থাকেন, কিন্তু উদ্যোক্তাদের তো কোনো বস থাকেন না, তারা নিজেরাই নিজেদের বস। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে কোথায় যান, কার সাথে পরামর্শ করেন? এটা খুব ভালো একটা প্রশ্ন, যেহেতু নিজেই নিজের বস। এখন মনে করেন আমি একটা সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করছি। আমি সাপ্লাইয়ের জন্য মনে করেন আমি একটা গাড়ি পাচ্ছি না, আমার এখন ইমিডিয়েট একটা সাপ্লাই করতে হচ্ছে, বা আমি ডেলিভারি পাচ্ছি না, ডেলিভারি ম্যান খুঁজে পাচ্ছি না যে আমার ইমিডিয়েট এটা সাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের তো জানেন তো যে ছোট বড় অনেকগুলো ডেলিভারি কোম্পানি তৈরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আর ওরা তো একটা নির্দিষ্ট নিয়মের ভিতর চলে, আপনি যে এখন ডাক দিবেন এখনই চলে আসবে তা কিন্তু না, তারা একটা নির্দিষ্ট সময়ে আসে, আপনাকে একটা টাইম দিবে, দেন তারা এসে আপনার যতগুলো পার্সেল এসে নিয়ে যাবে। তো আর্জেন্ট ডেলিভারির ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, বিজনেসের ক্ষেত্রে অলওয়েজ আপনার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। সেটা অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রেও না, আমি মনে করি লাইফের ক্ষেত্রে একটা ব্যাকআপ প্ল্যান রাখা দরকার। যখন আলটিমেটলি আপনি একটা সলিউশন পাচ্ছেন না, তখন আপনি আপনার নিজের মানুষকে দিয়ে যেন ডেলিভারিটা আর্জেন্টলি দিতে পারেন, সেরকম একটা ব্যাকআপ প্ল্যান অফকোর্স আপনার রাখতে হবে, এটার কোনো ওয়ে নেই আসলে। আপু আমরা আপনার কথাতেই ফিরে আসি, আপনি বললেন যে ডেলিভারির কথা, তো ধরেন আপনি যে ডেলিভারি ম্যানকে বিশ্বাস করছেন, সে কি তার কাজগুলো ঠিকঠাক করতে পারছে? এটার জন্য তো বিশ্বস্ত মানুষের কোনো বিকল্প নেই। প্রথম কথা কমপ্লেন আসে যে আপু আমাদের ডেলিভারিটা আজকে দেওয়ার কথা ছিল কিন্তু ডেলিভারিটা ঠিক টাইমে পৌঁছাচ্ছে না, বা আপনি আপনার ডেলিভারিকে বললেন যে তুমি এটা এখন দিয়ে আসো, তো যখন প্রোডাক্টটা দিলেন তখন দেখলেন যে আসলে যে পণ্যটা অর্ডার করেছিলেন সেই পণ্যটা পাচ্ছেন না। তো এই যে ব্যাপারটা আপনি কি বলবেন এখানে? আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদেরও এই ধরনের একটু প্রবলেম ফেস করতে হয় আলটিমেটলি, কারণ আসলে কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়। আবার দেখা যায় যে অনেক সময় ডেলিভারি ম্যান এসে নিয়ে যাওয়ার পরও তার নিজস্ব কিছু সমস্যা থাকে, বাধ্যবাধকতা থাকে। আফটার অল আমরা মানুষ, হ্যাঁ, আমাদের সমস্যা হতেই পারে, যে কোনো সময় বিপদ হতেই পারে, সেই ক্ষেত্রে আসলে কিছুই করার থাকে না। কিন্তু পার্সেল হারানো বা পার্সেল ডিফেক্ট হয়ে যাওয়া ডেলিভারি ম্যানের পক্ষ থেকে বা ডেলিভারি কোম্পানির কারণে, সেটা আপনার ডেলিভারি কোম্পানি হচ্ছে আপনার সেই ক্ষতিপূরণটা পুষিয়ে দেয়। আচ্ছা আচ্ছা,
আপু, আপনার জীবনের সবথেকে বড় অনুপ্রেরণাকে কে আপনাকে আজকের এই খাদিজা তুলেছে? আমার মা। ওকে, তার সম্পর্কে যদি কিছু বলতেন। আমার মা হচ্ছেন অবশ্যই সবার মা সবার চোখেই শ্রেষ্ঠ, কিন্তু আমার দেখা, আমার কাছে আমার মা হচ্ছে একদম শ্রেষ্ঠ। কারণ আমার একটা ছোট বেবি আছে 3.5 বছরে, তো তাকে আমার মার কাছেই রাখি। আমার মাই তাকে দেখে এতটুকু একদম মানে একদম বলে না যে একদম শুরু হওয়া থেকে এই পর্যন্ত আমার মাই রেখেছেন। আর আমার মা যদি সাপোর্ট না করতেন কখনোই আমার পক্ষে এই পর্যায়ে আসা পসিবল ছিল না। আমি এখানে একটু পয়েন্ট আউট করতে চাই, আমার বিজনেসের বয়স যদিও 8 বছর, কিন্তু আমার মেইন সফলতা ধরা দিয়েছে 3 বছর আগে থেকে। একটু শুনতে অবাক হচ্ছেন, মাঝখান দিয়ে আমার বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পরে এই যে প্রেগন্যান্সি, তারপর শ্বশুরবাড়ির এই ঝামেলাগুলো ছিল, তো যার জন্য আমি পুরোপুরিভাবে আমার একদম রানিং বিজনেসটা আমি পুরোপুরি বন্ধ করে ফেলেছিলাম। আমি মানে পুরোপুরি ওখানে চলে গিয়েছিলাম। আমার চট্টগ্রামই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, তো ওখানে চলে গিয়েছিলাম। তো কিছু পারিবারিক ক্রিটিক্যাল সিচুয়েশনের কারণে এবং কিছু বাস্তবতার খুব নির্মম কিছু চিত্র দেখার কারণে আমি আসলে চলে আসি আমার বাবার বাড়িতে, এবং বাবার বাড়িতে চলে আসার পর আমি আবার আমার বিজনেসটা ওপেন করি। এবং এই 3 বছর আসলে বলা যায় যে অনেকটা মেশিনের মতো আমি চলছি। হ্যাঁ, কারণ আমি আমার ছেলেটাকে সময় দিতে পারি খুবই কম। আমার মা ছাড়া আমার আসলে বিকল্প নাই। কারণ আপনারা তো জানেন যে আজকাল পত্রপত্রিকা অন্যদের হাতে কি আর টেকারের হাতে দিলে এটার তো অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমার মা মানে কি বলবো, আমার মা ওকে যদি না দেখতেন, আমি জানিই না যে অ্যাকচুয়ালি আমি এই পর্যায়ে আদৌ আসতে পারতাম কি না। তো দেখা যাচ্ছে যে আমি সকালে বের হয়ে আমি বাসায় আসি, বাসায় আসতে আসতে আমার রাত হয়ে যায়। বিভিন্ন মেলা থাকে, তারপর ওইদিকে ফ্যাক্টরিতে যেতে হয় আমার কাজের জন্য। তো মনে করেন ওই যে বললাম না যে মেশিনের মতো আমার লাইফটা চলছে। তো এই মেশিনের মতো লাইফ চলতে গিয়ে আমার এই ছোটো বাচ্চাটাকে তো আমি সময় দিতে পারছি না। শুধু রাত্রে এসে যা ঘুমানোটা, তখনই যতটুকু সময় দিই, কিন্তু এই সারা দিনটা তো আমার মাই তাকে টেক কেয়ার করছে। সো আমার মায়ের আসলে কোনো বিকল্প নেই। আমি জানি না আমার মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা। আপু, একদমই মায়েদের ঋণ আসলে শোধ করা যায় না, তারা তো মাই হয় না, কখনোই না। তো আপু, ব্যবসায়ী তো প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার কিন্তু আমাদের অনেকটা মেন্টালি অনেক এক্সস্টেড করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে রিকভারি করেন? হ্যাঁ, এটাও খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে মেন্টাল হেলথটা স্ট্রেংথ করাটা খুবই দরকার। সেটা শুধু এন্টারপ্রেনারদের জন্য না, যারা জব হোল্ডার বা যারা স্টুডেন্ট, যারা হাউস কিপার মানে হাউস ওয়াইফ, যারা প্রত্যেকের আমি মনে করি মেন্টাল হেলথটা গ্রো করাটা খুব দরকার। তাদের মানসিক অবস্থাটা যদি শক্তিশালী না হয় তাহলে তারা আসলে কোনো কাজে মন বসাতে পারবে না। সেটা শুধু মেয়ে বলে কথা না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেম আমি মনে করি। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা উদাহরণ দিই। আমার ব্যক্তিগত জীবনে কিছুদিন ধরে আমার খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন যাচ্ছে, যার জন্য আমি এত ব্যস্ততা থাকার পরেও আমি একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিলাম। মানে আমি কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছিলাম না, কাজে মন বসাতে পারছিলাম না। দেখা যাচ্ছে একটা মিটিং হয়েছে, আমি মিটিং আনমনা হয়ে যাচ্ছিলাম। আমি একজনের সাথে কথা বলছিলাম, হুট করে আমার মেজাজ খিটখিটে হয়ে গেল। মানে ছোটোখাটো মানে একটা চায়ের কাপ এখানে কেন চায়ের কাপটা এখানে কেন এইভাবে, মানে মেজাজ একদম ঠিক থাকছে না। যখন তখন একটা আপনি না চাইতেও দেখবেন যে আপনার ভিতর থেকে একটা অন্য ধরনের রেসপন্স চলে আসছে আপনার মনের অজান্তেই। তো এই জিনিসটা আসলে সবার ক্ষেত্রে সব জায়গায় গ্রহণযোগ্য হয় না। হ্যাঁ, সব জায়গায় গ্রহণযোগ্য হয় না। এই জন্য মেন্টাল হেলথটা খুব দরকার ডেভেলপমেন্ট করাটা। আমি বলি মানসিক স্বাস্থ্যের দিকে সবাই সর্বপ্রথমে নজর দিবেন। সেটা হোক স্টুডেন্ট, সেটা হোক মানে যারা গৃহিণী, সেটা হোক ব্যবসায়ী, সেটা হোক চাকরিজীবী, প্রত্যেকের ক্ষেত্রে আমি মনে করি মানসিক স্বাস্থ্যটা গ্রো আপ করাটা খুব দরকার, খুবই দরকার। তার না হলে তারা চাকরিতে মন বসাতে পারবে না, তারা ব্যবসায় মন বসাতে পারবে না, বাচ্চারা পড়ালেখায় মন বসাতে পারবে না। হাউস ওয়াইফ যারা, তাদেরকে যদিও আমরা একটু নিচু চোখে দেখি যেহেতু তাদের ইনকাম সোর্সটা নাই, কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বেশি
ইম্পর্টেন্ট ভূমিকাটা পালন করেন। আমি তাদেরকে ধরে রাখছে, বাচ্চা, তাদের হাজব্যান্ড, তারপর তাদের যে শ্বশুর শাশুড়ি, সবাইকে তারা একদম একটা গণ্ডির ভিতর তারা আটকে রাখতে পারছে। হ্যাঁ, তাদের ভূমিকা অস্বীকার করার কোনো ওয়ে নাই, কিন্তু আফসোস যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি নেগলেক্ট করি। আমরা মনে করি যে তাদের ইনকাম সোর্স নাই, তারা তার মানে দুর্বল। আমরা মনে করি যে তাদের কোনো ইনকাম সোর্স নাই, তাদের কোনো ভ্যালুই নাই, তারা আরেকজনের উপর ডিপেন্ডেবল, অনেকটা পরগাছার মতো। আসলে তা না। ঘরে যাই, ঘরে গিয়ে এত সুন্দর ঘর গুছানো পাই, খাবার টেবিলে খাবার রেডি পাই, সব তো তাদের বদলতেই হচ্ছে। তো তাদের মেন্টাল হেলথটাও ঠিক রাখাটা সবচেয়ে বেশি দরকার। এবং আমার যেটা মনে হয়েছে আপু, যে তারাই সব থেকে বেশি মানসিক সমস্যায় পড়েন। কারণ যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা তো সারাদিন বিভিন্ন লোকের সাথে কথা বলছেন, দূর হয়ে যাচ্ছে। কিন্তু যারা গৃহিণী, যারা ঘরে থাকেন, তাদের তো শুধু ঘরটাই রয়েছে, তাই এবং তাদের কথা বলারও কোনো মানুষ নেই। তো সেক্ষেত্রে তাদের চাপটা বোধহয় একটু বেশি, খুব বেশি। আবার তারা মানসিক দিক থেকে অনেক নিচু হয়ে থাকে, মনে করে যে আমার তো ইনকাম সোর্স নেই, আমি আমার হাজবেন্ডের উপর নির্ভর, তো কি খেতে দিব আমার। তো এই জিনিসগুলো আসলে আমি মনে করি একসাথে বসে হাজবেন্ড ওয়াইফ একসাথে বসে জিনিসটা ওভারকাম করা দরকার। যারা পড়ালেখা করে তাদের ক্ষেত্রেও সেম, বাবা মায়ের উচিত বাচ্চাদের সাথে কথা বলে খুব সুন্দরভাবে তাদের মনের কথাটা শোনা, তারা কি বলতে চায়, অ্যাকচুয়ালি তারা কি জিনিসটা করতে চায় সেটা যেন আমরা বোঝার চেষ্টা করি। মানে আমাদের সময় বাবা মাকে যেটা দেখতাম যে তুই ডাক্তার হবি, ডাক্তারি লাইনে জোর করে পড়াতো। হ্যাঁ, কিন্তু আমি মনে করি সেটা না করে আগে দেখা উচিত যে তার অ্যাকচুয়ালি আগ্রহ আছে কিনা, তার ইচ্ছাটা কি আছে। হ্যাঁ, তার আসলে ইচ্ছাটা কি। আমি যেটা চাচ্ছি সেটা তো তার ইচ্ছা নাও থাকতে পারে। সে যেটা চাচ্ছে সেটাতে সে দেখবেন যে হয়তো একসময় নামও কামাতে পারে, কে জানে। কিন্তু তাদের কথাটা তো আমাদের আগে শুনতে হবে। তো বিজনেসের ক্ষেত্রে এবং জব হোল্ডারদের ক্ষেত্রে সিমিলারিটি চলে আসে, যে তারা তো যেহেতু একটা প্রেশারের ভিতর থাকে, খুব বেশি প্রেশারের মধ্যে থাকে, হাজার মানুষের সাথে তাদের ডিল করতে হয়। তো স্বাভাবিকভাবেই তাদেরকে মেন্টাল স্ট্রেংথটা শক্ত না হলে তারা দেখা যাবে যে বাইরে একটা রিয়্যাক্ট করে ফেলবে, যেটা তার ইন ফিউচারের জন্য খুব বিরূপ প্রতিক্রিয়া হয়ে যাবে। হ্যাঁ, প্রভাব পড়বে, প্রতিক্রিয়ার প্রভাবটা পড়বে। তো এটাই আর কি। ওকে আপু, আপনি কখনো নারী হিসেবে বৈষম্যর শিকার হয়েছিলেন? নারী তো শব্দটাই একটা বৈষম্যের শিকার, একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর আমি শিকার হয়েছি একটা দুইটা জায়গায়, খুব বেশি না। আমার আল্লাহর রহমতে তেমন একটা বৈষম্যের শিকার হতে হয়নি। এটা আমার মতে কি, এটা অ্যাকচুয়ালি অনেকটা আপনার প্রেজেন্টেশনের উপরে এই বৈষম্যটা ডিপেন্ড করে। আপনি যদি কারোর সামনে নিজের দুর্বলতাটা প্রকাশ করেন, হ্যাঁ আপনি দুর্বল এবং আপনি ইনএক্সপিরিয়েন্সড একটা মানুষ, কিন্তু এটা যদি আপনি খুব বেশি প্রকাশ করতে চান আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী, সেটা আপনার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং এবং খুব ক্ষতিকর একটা প্রভাব পড়তে পারে। একদমই তাই। আপু, নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি বলতে চান? নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলতে চাই তারা যেন খুব ভালোভাবে এক্সপেরিয়েন্সড হয়ে তারা যেন একটা কাজ ধরে, তারা যেন জানে আগে নিজেকে যে সে কোন জিনিসে খুব বেশি পারদর্শী, সেটা নিয়েই যেন তারা এগোয়। তারা যেন দেখাদেখি করে, নকল করে বা অনুকরণ করে যেন কখনো উদ্যোক্তার মতো জীবনে যেন প্রবেশ না করে। উদ্যোক্তা আর ব্যবসা দুইটা কিন্তু দুই জিনিস। তো এটা তাদেরকে একটু বুঝতে হবে। তারা ব্যবসা করতে চাইলে করবে, কিন্তু উদ্যোক্তা হতে গেলে আমি আগে বলবো যে আগে তুমি নিজে কোন বিষয়ে পারদর্শী সেটা আগে দেখতে হবে। হ্যাঁ, এখানে আসলে অনুকরণ করলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটা অসম্ভব ব্যাপার। আপু, আপনি মাত্রই বললেন উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য আছে, তো এই পার্থক্যটা কি আসলে? উদ্যোক্তা হচ্ছে আপনি নিজে যখন কোনো উদ্যোগ গ্রহণ করবেন, আপনি নিজে সেটা উৎপাদন করবেন, আপনি নিজের মাথা থেকে মনে করেন একটা যদি আপনি ফুল আঁকতে যান বা একটা ফুল সেলাই করতে যান, হস্তশিল্প যেটা বলে, হ্যাঁ, সেটা আপনি নিজের মাথা থেকে বের করলেন। সুতাটা কি কালার হবে সেটা আপনি নিজে বসালেন। সেগুলোই হচ্ছে উদ্যোগ নেওয়া। মানে কোনো জিনিসের উদ্যোগ নেওয়াই হচ্ছে সেটা উদ্যোক্তা। আর ব্যবসায়ী ওয়ান কাইন্ডস অফ রিসেলার। আমি ফ্যাক্টরি উৎপাদন করছে, সেখান থেকে আপনি কাপড় এনে তারপর আপনি কাপড় করলেন, বিজনেস আর কি। তো এই যেটা আমি যেমন একজন উদ্যোক্তাও, আবার সেই সাথে আমি একজন ব্যবসায়ীও।
তো এটাই আর কি, এই খুব বেশি ডিফারেন্স না, আবার গভীরভাবে দেখতে গেলে হিউজ ডিফারেন্স। কারণ আজকাল ব্যবসায়ীদেরকেও অনেকে উদ্যোক্তা বলে পরিচয় দেয়, আসলে সেটা ঠিক না। ব্যবসা আর উদ্যোগ দুই জিনিস। একটা কথা মনে রাখতে হবে যে সব উদ্যোক্তাই ব্যবসায়ী, কিন্তু সব ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা না। আপু, আপনি প্রায়ই মেলাতে অংশগ্রহণ করেন, তো এটি আপনার ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে? মেলার কোনো বিকল্প নাই, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসার লাইন বা উদ্যোক্তা লাইন যেটাই বলেন, মেলার কোনো বিকল্প নাই। একটা ছোট উদাহরণ দিই, মাঝখান দিয়ে কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল স্যাটেলাইটে পানি ঢোকার কারণে। তো স্যার, যখন ইন্টারনেট এভাবে করে বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের মতো অনলাইন ব্যবসায়ী যারা, তাদের জন্য এটা কিন্তু খুব বাজে একটা প্রভাব পড়ে যায়। লাখ লাখ টাকার মাল ঘরে, লাখ লাখ টাকার মাল আপনার, যারা বিশেষ করে যারা খাবার নিয়ে ফুড প্রসেসিংয়ের কাজ করে, খাবার নিয়ে যারা কাজ করে, তাদের তো মানে পুরা পচে যাচ্ছে। ওইটা তো হচ্ছে পচনশীল দ্রব্য। আমরা না হয় কোনোভাবে রিকভার করতে পারলেও আমরা চিন্তা করি যে পরিস্থিতিটা ঠিক হোক, আমরা পরে এগুলো সেল করব বা আমি নিজে পড়ে ফেলবো, এরকম একটা চিন্তা ভাবনা করি। কিন্তু লাখ লাখ টাকার মাল তো আর একবারে পড়ে ফেলা সম্ভব না, সব কিছু একটা টেম্পার থাকে। সেক্ষেত্রে আমি কি করবো? আমার ব্যবসা বন্ধ রাখবো? আমার কর্মীদের বেতন বন্ধ রাখবো? কখনোই না। পৃথিবী নিজের নিয়মে চলতে থাকবে। ইন্টারনেট বন্ধ হবে, পৃথিবী বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। পৃথিবীর সাথে সাথে আপনাকে সেভাবে মানানসই হতে হবে, আর সেটার জন্য মেলার কোনো বিকল্প নেই। মেলা আপনার এককালীন একটা ইনকাম সোর্স বলা যায়। একদম দেখা যাচ্ছে 2-3 দিন মেলাতে আপনার একটা ইনকাম একদম সাথে সাথে চলে আসছে, আবার আপনার মালগুলোও চলে যাচ্ছে। হ্যাঁ, ঘরে তো আর পচে বসে থাকতেছে না, বা আপনার ব্যবসাটা তো বন্ধ হচ্ছে না, একটা ইনকাম সোর্স তো আপনার আছে। প্লাস মেলা থেকে আপনি অনেক সলিড কাস্টমারও পাবেন। কিভাবে? কারণ আপনার কাছে যখন একটা জিনিস কিনতে যাবে, যখন ভালো একটা প্রোডাক্ট পাবে রিজনেবল প্রাইসের ভিতরে, তখন কিন্তু ওই কাস্টমারটা বারবার আপনার কাছ থেকে নিবে। আপনার ভিজিটিং কার্ড থাকবে, আপনার ফোন নাম্বার নিবে, সেভাবে করে আপনার সাথে কথা বলে আপনার অফিসে এসে, বা আপনি যখন আবারও সেই জায়গায় যে মেলা করবেন তখন কিন্তু ওই কাস্টমারগুলো এসে আপনার কাছ থেকেই নিবে। এটা হচ্ছে আমি নিজে পরীক্ষিত, আমি নিজেও এরকম অনেক হিউজ কাস্টমার আমি পেয়েছি। ওকে আপু, মেলাতে কি আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো, নাকি এখানে কিছু রুলস থাকে? সরকারি মেলাগুলোতে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যেমন ট্রেড লাইসেন্সড ম্যান্ডেটরি থাকে সরকারি মেলাগুলোতে, আর বেসরকারি মেলাগুলোতে আপনি যে সে অংশ নিতে পারে। ওকে আপু, আমরা শুনেছি অনেকেই আপনাকে ইনবক্স করে যে আপু লাইসেন্স লাগে কি না, কীভাবে বুস্টিং করব, কিভাবে একজন ব্যবসায়ী হয়ে উঠতে পারি, তো তখন আপনি তাদের উদ্দেশ্যে কি বলেন? এখানে আসলে সবচেয়ে বেশি ঝামেলাটা হয়ে যায় কি, বুস্টিং জিনিসটা সবাই গ্রহণ করতে পারে না। কেন গ্রহণ করতে পারে না? কারণ তারা, আমাদের বর্তমানে ফেসবুকের যে অবস্থা, ফেসবুক মার্কেটিংয়ের যে অবস্থা, সেটা হচ্ছে আপনি টাকা ঢাললেই যে আপনি সেলটা পাবেন তা কিন্তু না। হ্যাঁ, ইভেন ফলোয়ারের ক্ষেত্রেও সেম। এখন কিন্তু রিচ কমে গেছে। আমরা জানি যে অন্যান্য পেজ যতটুকু না রিচ হয়, ফেসবুক বিজনেস পেজগুলো মাত্র 5% রিচ করে, যেটা সো টাফ টিকে থাকাটা। তো সেই ক্ষেত্রে আসলে বুস্টিং চালিয়ে সেল আনবো, এই চিন্তাটার থেকে তাদের বের হয়ে আসতে হবে। এখানে আপনার রিস্কও আছে, আর এখানে আপনার গেইনও আছে। ফেসবুক মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই, এটা আমি আগেই বলছি। আপনি যদি মনে করেন যে একটা নির্দিষ্ট গণ্ডি, যেমন অনেকে আছে যে গ্রুপ বেসিসে বিজনেসটা করে, যে একটা গ্রুপের ভিতর আছে, আমি ওই গ্রুপে ছবি পোস্ট করব, গ্রুপের থেকে আপু ভাইয়া যারা আছেন আমার থেকে কেনাকাটা করবেন। এটা আসলে ঠিক আছে, একদিক থেকে ঠিক আছে, ছোট পরিসরে উনি শুরু করলো, কিন্তু আমি আপনাকে দিয়ে ধরি, আপনি আমার কাছ থেকে 1টা 2টা 3টা সেম 3 পিস নিলেন, আপনি আর কয়টা নিতে পারবেন? তাহলে শুধু কি আপনাকে দিয়ে আমার বিজনেসটা চলবে? কখনোই না। আমার বিজনেসটা আপনাকে দিয়ে চলা মানে হচ্ছে তো আমার বিজনেসটা একটা গণ্ডির ভিতর আটকে যাওয়া। তো আমার এই গণ্ডি থেকে বের হতে হবে আমি যদি বড় হতে চাই। তো সেই ক্ষেত্রে ফেসবুক মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। আর বুস্টিং জিনিসটা হচ্ছে সেটারই একটা ফল। ফেসবুককে আপনি টাকা দিবেন, ফেসবুক আপনার হয়ে সারা বাংলাদেশে বা ওখানে আপনার টার্গেট সিস্টেম করার একটা ব্যবস্থা থাকে, এইজ করার
বসা মানে এইজটা কত হবে, আপনার শাড়িটা যেমন কত বয়স থেকে কত বয়সের উপযোগী সেখানে আপনি ফিক্স করে দিতে পারবেন। সেই হিসেবে আপনি দেশের কাস্টমার চাচ্ছেন না বিদেশের কাস্টমার চাচ্ছেন সেটাও আপনি ঠিক করে দিতে পারবেন। দেন ফেসবুক আপনার হয়ে তাদের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, তো এভাবে করে আপনি আপনার বিজনেসটাকে পরিসর করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আবার একটা কথা আছে, আর এই যে আমি যেটা বললাম যে ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে যে সেল পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে কেন বুস্টিংটা করবেন যদি আপনি গ্যারান্টি না পান? সেই ক্ষেত্রে ফেসবুকের দুইটা বুস্টিং সিস্টেম আছে নর্মালি আমরা যেটা করি। একটা হচ্ছে ফলোয়ারের জন্য, আরেকটা আছে আপনার সেল বুস্ট। সেল বুস্ট থেকে আপনি গেইন পাবেন না, কিন্তু ফলোয়ার থেকে আপনি অথেন্টিক ফলোয়ারগুলো পাবেন। ওই অথেন্টিক ফলোয়ারগুলোই কিন্তু আপনার পেজটাকে বা আপনার বিজনেসটাকে গ্রো করতে সহায়তা করবে। তো আপু, আপনার তো একটা কারখানা আছে এবং এই কারখানায় অনেকেই কাজ করছে, তারা কি বেশিরভাগই নারী নাকি পুরুষ? নারী। আপু, আমরা দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর একটা পোশাক পরে আছেন, তো এই পোশাকটা কি আপনার কারখানাতেই বানানো? জি আপু, এটা আমার সিগনেচার পণ্য। বাহ, দারুণ। এটা নিয়ে যদি কিছু বলতেন। এটা হচ্ছে আমার সিগনেচার পণ্য, কোটি বা শ্রাক। এটা যদিও আমি লং পরেছি, এটা শর্টও আছে, এবং কারচুপির পণ্যের ভিতরে শাড়িও আছে, 1 পিস আছে, 2 পিস আছে, 3 পিসও আছে, এবং সেগুলো সম্পূর্ণভাবে আমি নিজের ডিজাইন নিজের কারখানায় তৈরি করি। আপনারা চাইলে এগুলোর কাপড় চেঞ্জ করতে পারবেন, যেমন এটা ওয়েটলেস জর্জেটের উপর করা, আপনারা চাইলে অর্গানজা বা মসলিনের উপর করতে পারেন। আপনারা কাপড়ের কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু ডিজাইনটা আমারই থাকে। আমি কখনো ডিজাইন কাস্টমাইজ করি না, একটু সমস্যা হয়। তো এই সমস্যাগুলো আসলে এড়ানোর জন্যই আমি কখনো কাস্টমাইজ ডিজাইনটা নেই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পাশাপাশি রেগুলার ওয়্যার তো আছে, এটা তো আমি আপনাকে বলেছি, এবং নতুন একটা সিগনেচার পণ্য আরএফিন্স থেকে খুব তাড়াতাড়ি বাজারজাত হবে, সেটা হচ্ছে জামদানির কোটি। জামদানি বলতে হ্যান্ডলুম জামদানি যেটা, সেটা না, এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে জামদানি, সেই জামদানির কোটিও বের হবে খুব তাড়াতাড়ি। অলরেডি এটা প্রোডাকশনে আছে। খুবই চমৎকার একটা উদ্যোগ আপু। আপু, আগামী 5 বছরে আপনি আরএফিন্সকে কোথায় দেখতে চান? অবশ্যই আমি চাই যে সারা বাংলাদেশের মানুষ আরএফিন্সকে এক নামে চিনুক, একটা ব্র্যান্ড হিসেবে। আমার আরএফিন্সটা প্রত্যেকের ঘরে ঘরে যাক, এটা তো প্রত্যেকটা উদ্যোক্তারই আশা করি একটা স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শোরুমের ব্যবস্থা করা হচ্ছে, অলরেডি জায়গা ঠিক হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ হয়তো এই বছরের ভিতরে শোরুম উদ্বোধন হয়ে যাবে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেভাবে হাতে আলোর মশাল নিয়ে হাজারো নারীর স্বপ্নের পাশে দাঁড়িয়েছেন, আমরা আশা রাখবো ভবিষ্যতে আপনাকে পাবো প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা জানলাম নিজের জীবনের সীমাবদ্ধতা থেকেই গড়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, একজন নারী যখন তার নিজের গল্প বলে তখন হাজারো নারী পথ খুঁজে পায়। দর্শক, আবারও দেখা হবে শি টক্সের পরের পর্বে, নতুন এক গল্প, নতুন এক অনুপ্রেরণায়। আমি বন্যা রয় বিদায় নিচ্ছি আজকের মতো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শি টক্সের রেগুলার আপডেট পেতে আমাদের এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।